2/3 মেজরিটি পাওয়ার পর সব আইনের ঊর্ধ্বে উঠে যায়। এ সরকারও সেই সব আইনের ঊর্ধ্বে উঠে যাবে, এবং যদি উঠে যান একান্তভাবে, আমরা জানি না পরবর্তী কনসিকুয়েন্স কি হবে। 52তে বলা আছে যে রাষ্ট্রপতির আদেশ, রাষ্ট্রপতির অধ্যাদেশ, রাষ্ট্রপতির যে কোনো বিধি সবই আইন। সব যদি আইন হয়, এখন আসেন, এই আইন আপনার বাতিল করার সুযোগ নাই। কেন বাতিল করার সুযোগ নাই? সালাউদ্দিন আহমেদ একটি কথা বলছে 1973 সালের 7 এপ্রিলের পর রাষ্ট্রপতির আর এই ধরনের আদেশ জারির ক্ষমতা ছিল না। সেটা ছিল না, এই প্রেক্ষাপট তো নাই। টোটাল অনুচ্ছেদ বা ধারা বলেন মাত্র 15টা। বলছে এই আইনটা হওয়ার সাথে সাথে 1, 2, 3, 4, 5, 6, 12, 15 অনুচ্ছেদ অবিলম্বে কার্যকর হবে। আর বাকিটা যদি গণভোট হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে 7, 8, 9, 10, 11, 13, 14 কার্যকর হয়ে যাবে। অ্যামেন্ডমেন্ট এবং রিফর্মে কোনো পার্থক্য দেখেন না? আমি আবার সেক্ষেত্রে গণভোটের কি হবে? রিফর্ম একটা বিশাল ব্যাপার। জি, এবং রিফর্মের কারণে যেমন ধরেন এই জুলাই ঘোষণার মধ্যে কি কি আসছে, সংজ্ঞায় কি আসছে জানেন? এই যে আদেশটা আবার যেটা বলছে সেটাও কিন্তু বেআইনি। না না, আমি বলছি বেআইনি না আইনি বলছি। এই যে রাষ্ট্রপতি তার ভিতরে কি কি আসছে? গণভোট, গণভোটের সংজ্ঞা আসছে, জুলাই গণ অভ্যুত্থান, জুলাই জাতীয় সনদ। আপনি যে সংশোধনী কমিটি করবেন, এইগুলো ঢুকাবেন কেমনে, কথা বলবেন কেমনে এই বিষয়গুলো নিয়ে? এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন কেমনে আপনি? সংশোধনের নামে না, সংস্কারের নামে, নতুন আইনের নামে। এবার আসেন, হ্যাঁ নতুন আইন না, এটাই নতুন আইন না, এটা না, এই নতুন আইনের নামই করা যাবে। আচ্ছা শেষ করি আমি। এইবার আসেন, এই আইনটা নিয়ে কথা বলতেছে, আর 3-4 মিনিট লাগবে এটা বলতে। আপনাকে দেখতে হবে যে প্রেক্ষাপট কি বলছে এই আইনটায়। সবাই কিন্তু আইনটার লড়াই করে, এই আইনটা মানে কি কি কথা বলছে, কথাটা শুনেন। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 যেহেতু সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানের মধ্যে জনগণের সার্বভৌম ক্ষমতার ও অভিপ্রায়ের প্রকাশ ঘটিয়াছে, যেহেতু উক্ত অভ্যুত্থানের ফলে 5ই আগস্ট 2024 তারিখে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। তারপর আসেন, যেহেতু রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ শাসনের পুনরাবৃত্তি রোধ করবে এর উদ্দেশ্যে, কতগুলো যেহেতু আনছে। তারপর আসেন, যেহেতু উপরিউক্ত প্রতিবেদনগুলি অন্তর্ভুক্ত সুপারিশ সমূহের বিষয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার 12 ফেব্রুয়ারি 2025 তারিখে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে, এবং যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশন অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল জোটের সহিত আলোচনাক্রমে সংবিধান সংস্কার সহ অন্যান্য সংস্কারের সুপারিশ সংবলিত জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করে, যেহেতু সংবিধান সংস্কার বিষয়ে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের অনুমোদন প্রয়োজন, তদুদ্দেশ্যে গণভোট ও সংবিধান সংস্কার পরিষদ গঠন ও পরিষদ কর্তৃক সংবিধান সংস্কার করার আবশ্যকতা রহিয়াছে, এবং যেহেতু উপরে বর্ণিত জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন সম্পন্ন করিবার জন্য একটি আনুষ্ঠানিক আদেশ জারি করা একান্ত প্রয়োজন, সেহেতু বিরাট প্রেক্ষাপট, কিচ্ছু দরকার নাই, এই প্রেক্ষাপট নিয়ে আসছে, বিশাল প্রেক্ষাপট। সেহেতু উদ্দেশ্যগুলো বলা হয়েছে, যেই অবজেক্টিভগুলা আপনি সংশোধন করে ঠিক করতে পারবেন না, সেই কারণে বলছে সেহেতু 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করিলেন। সংসদে শুধু আলোচনা হয়, বেআইনি এগুলা পড়া হয়, আদৌ পড়ছে, পড়ে নাই। এইবার আসেন আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই আইনটা হওয়ার সাথে সাথে কি হবে। টোটাল অনুচ্ছেদ বা ধারা বলেন মাত্র 15টা। বলছে এই আইনটা হওয়ার সাথে সাথে 1, 2, 3, 4, 5, 6, 12, 15 অনুচ্ছেদ অবিলম্বে কার্যকর হবে। আর বাকিটা যদি গণভোট হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে 7, 8, 9, 10, 11, 13, 14 কার্যকর হয়ে যাবে। সব তো বলা আছে আইনটায়, এবং সেখানে দুটো ওত নিতে হবে। ওত নিতে হলে আপনি সংস্কার পরিষদ হিসেবে ওত নেবেন, কি পাঠ করবেন লেখা আছে, সব মেনে নিয়ে এসে তো আপনি বলতে পারবেন না। এইটা রাষ্ট্রপতির আদেশ, এই আদেশটার প্রেক্ষাপট বলছে, এই প্রেক্ষাপট আপনি ছুঁড়ে ফেলতে পারবেন না। আর আদেশটা যে আইন, সেটা এই সংবিধানের 152তে বলা আছে যে রাষ্ট্রপতির আদেশ, রাষ্ট্রপতির অধ্যাদেশ, রাষ্ট্রপতির যে কোনো বিধি সবই আইন। সব যদি আইন হয়, এখন আসেন, এই আইন আপনার বাতিল করার সুযোগ নাই। কেন বাতিল করার সুযোগ নাই? সালাউদ্দিন আহমেদ একটি কথা বলছে 1973 সালের 7 এপ্রিলের পর রাষ্ট্রপতির আর এই ধরনের আদেশ জারির ক্ষমতা ছিল না। সেটা ছিল না, এই প্রেক্ষাপট তো নাই। এখানে তো যেহেতু সে বইলে আসছে, আমার অবজেক্টিভ গুলো বলছি, সংবিধান নাই, সংসদ নাই, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, তত্ত্বাবধায়ক নাই,
কিছুই তো নাই। তার প্রেক্ষাপটটা তো বইলেই দিছে আমি কেন করলাম, এবং তার আলোকে কি বলছে এখানে সংসদ নির্বাচন বলতে কি বুঝায় এটার ভিতরে বলছে এইটার মোতাবেক সংসদ নির্বাচন করা যাবে না, মেয়াদ শেষ। এইখানে বলছে সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যাহতি পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। এই আদেশের পরে নির্বাচন, এই আদেশের পরে হইছে, আগে হইছে, এটার পরে হইছে। এবং এই আদেশ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে ডাইরেকশন দিছে। আদেশের পরে ইয়েস, কাজে আপনাকে এটা মাথায় রাখতে হবে। সুতরাং এই আদেশ, আপনি তো রাষ্ট্রপতির আদেশকে, আর এই আদেশটা বাতিল তো করার কোনো কারণও নাই, কারণ এইটার ফলাফল তাই এসে গেছে। এই গণভোটের জন্য যে আদেশ হয়েছে, গণভোট হয়ে গেছে না, তাই না? আদেশ থাকলেই কি আর না থাকলেই কি? সংবিধান অনুযায়ী আপনি বলছেন রাষ্ট্রপতির আদেশ আইন, অফকোর্স বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বললে আমি কি করব? আইন নয়। হ্যাঁ, এখন বিএনপি কেন, যে কোনো সরকার বলতে পারবে সাবজেক্ট টু কন্ডিশন, যদি তার 2/3 মেজরিটি থাকে। যদি সিঙ্গেল মেজরিটি থাকতো, 2/3 মেজরিটি না থাকতো, তাইলে এটা বলতে পারতো না। সুতরাং এখানে আইনের চেয়ে আপনার সংখ্যাগরিষ্ঠতার যে শক্তি, সেটা হলো গুরুত্বপূর্ণ। কেন আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি নর্মালি দেখেন তো আমাদের দেশে এখন নির্বাচিত কোনো প্রতিনিধি হয়, সে কি সাধারণ লোকের কাছে, তার দলীয় লোক ছাড়া অন্য দলের বা সাধারণ লোকের কাছে সে তো আতঙ্ক থাকে, সে তো বন্ধু হয় না, আমি তো দেখি নাই। সুতরাং আপনাকে এটা মাথায় রাখতে হবে, 2/3 মেজরিটি পাওয়ার পর সব আইনের ঊর্ধ্বে উঠে যায়। এ সরকারও সেই সব আইনের ঊর্ধ্বে উঠে যাবে, এবং যদি উঠে যান একান্তভাবে, আমরা জানি না পরবর্তী কনসিকুয়েন্স কি হবে। সংস্কারই করবেন, সংস্কার পরিষদ হিসেবে ওত নিয়ে করলে সমস্যা, যেহেতু এটা আইনে কভার করে না, তাই ওই আইনে তো আপনি নির্বাচনই করছেন, তা নাহলে আপনার নির্বাচন অবৈধ। না, আমি ওই আইনে নির্বাচন করেন, সংবিধান মোতাবেক নির্বাচন যেহেতু করেন নাই, আপনি করছেন ওই আইন মোতাবেক, এবং ওই আইনের কার্যকারিতাটাও শেষ। আপনার যদি পজিটিভ অ্যাটিটিউড থাকে, এবং আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, ক্ষমতার ভাগাভাগিতে যদি বিশ্বাসী হন, কৈফিয়তের জন্য যদি বিশ্বাসী হন, তাইলে আপনি অবশ্যই করবেন। যদি চাই আসাদুজ্জামান রিপন, আমরা ভিডিও বেশ ভাইরাল ছিল প্রয়াত বেগম খালেদা জিয়ার। তিনি বলেছেন জনতার ক্ষমতাতে, জনতার সংসদ হলে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা হবে, এরকম একটা কথা বলছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে সংবিধানের প্রতি, এবারের এই সংবিধানের প্রতি এত মায়া কেন, এবং প্রশ্ন উঠছে। ধন্যবাদ। তার আগে আপনাকে একটু ব্যাখ্যা দিয়ে নিই। আপনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য তুলেছেন, ৭৩ সালের কথা বলেছেন। এটা সত্য যে ৭২ সাল থেকে যখন গণপরিষদ কার্যকর ছিল, গণপরিষদ ক্রিয়েট করা হলো, গণপরিষদ ক্রিয়েট করার পরে প্রায় ১.৫ শতাধিক অর্ডার্স, প্রেসিডেন্টের নামে প্রেসিডেন্সিয়াল অর্ডার ছিল ১.৫ শতাধিক, যেগুলো পরবর্তীতে আপনার সংবিধানে কিছু ঢুকেছে, কিছু মানে যাচাই বাছাই ইত্যাদি ইত্যাদি প্রয়োজন অনুযায়ী ঢুকেছে। কিন্তু এটা সত্য যে যখন সংবিধান গৃহীত হয়েছে, তারপরে তো শেখ মুজিবুর রহমান অর্থাৎ আওয়ামী লীগের সরকার বা বাকশাল, দুই মিলিয়ে আওয়ামী লীগ সরকার কিছুদিন ছিল, বাকশালের সরকার কিছুদিন ছিল ৭৫ সালে। আওয়ামী লীগ এবং বাকশালের সরকার ৭৩ থেকে ৭৫ সাল পর্যন্ত তারা তখনকার প্রেসিডেন্ট একটা আদেশও জারি করেননি, ঠিক আছে? তো সুতরাং সংবিধান কার্যকর থাকা অবস্থায় আদেশ কার্যকর হয় না, আদেশ তখন আইন হয় না, তখন প্রেসিডেন্ট তখন উদ্ধার দিয়ে সো মেনি অ্যামেন্ডমেন্টস তিনি দেবেন, কোনো সময় অর্ডিন্যান্সেস তিনি মানে প্রস্তাব করবেন, অনেক কিছু দিতে পারেন, সেগুলো আবার পার্লামেন্ট সেগুলো এন্ডোর্সড হয়। সব অধ্যাদেশই যে আপনার মানে আইনে পরিণত নট দ্যাট, এটা আমরা অতীতেও জানি। তো এবারও যে সবকটা হবে তাও না। উনি যেটা বলছিলেন যে মানে আইনের ব্যাপারটা, এগুলো রিফর্ম ছাড়া বা জুলাই আদেশ ছাড়া হবে না। ধরুন আমি যদি এভাবে যদি বলি, বিএনপির ৩১ দফা, এই গণঅভ্যুত্থান আগে তো ৩১ দফা ঘোষণা হয়েছে, এটা তো সত্য। আচ্ছা, সেই বিএনপির প্রমিসেসের মধ্যে, প্লেজেসের মধ্যে লেখা ছিল জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। ধরে নেন যে আপনার একটা ৫ই আগস্টের গণঅভ্যুত্থান সংগঠিত হয়নি। বিএনপি হ্যাড দ্য প্রমিস বিফোর দ্য নেশন যে জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। বিএনপি একটা বিল আনবে যে আমাদের জাতীয় সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট হবে। এটা আমি আপনার সাথে অ্যাড করি, ওই ৩১ দফা যে বিএনপি দিচ্ছে সেটাও বলছে তারা সংসদে গেলে ওই আলোকে সংস্কার করবে, হ্যাঁ সংশোধন করবে। আমি সেটাই করবো, অসুবিধা কি? সংস্কার না, আমি সেই সংস্কার করতে হলে আপনার পরিষদ, না সংস্কার করার জন্য পরিষদ লাগবে না। ওই এমপি সাহেবরা যারা আছেন দে ক্যান ডু ইট।
এটা পরিষদের নাম দিয়ে হতে হবে, এই আমব্রেলার সংবিধান সংস্কার সংশোধন এক নয় ভাই। নট নেসেসারিলি। এবং বিএনপি যদি বলে যে যেমন প্রধানমন্ত্রী একাধিক ক্রমে অথবা সামগ্রিক মেয়াদে 10 বছরের বেশি দায়িত্ব পালন করবেন না, দ্যাট ইজ দ্য প্রমিস অফ দ্য বিএনপি। তো বিএনপি এটাকে আইন যখন করতে চাইবে, তো বিএনপিকে একটা সংস্কার পরিশোধ করতে হবে, না, একটা দরকার নাই। আমব্রেলা লাগবে। না না না, বিএনপি তো তার গঠনতন্ত্র এই কথাটা ঢুকায় নাই এখনো। এটা না, ঢুকায় নাই তো। না 31 দফার মধ্যে আমার আছে। না না, যদি গঠনতন্ত্রে ঢুকাইতো দলীয়, তাও তো বুঝতাম না না আমরা না, যে আস্তে দলীয় আস্তে- দলীয় গঠনতন্ত্র না, এটা তো আমার নির্বাচনী ইস্তেহারের মধ্যে আছে। না, না, যেমন ঠিক আছে, আপনি যেমন আমি আসছি, গঠনতন্ত্র তো এগুলো থাকে না। থাকতে তো নো নো বাধা কোথায়? নো 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 গঠনতন্ত্র থাকবে না? একটা দলের কতদিন একজন আরে ভাই, প্রেসিডেন্ট একটা থাকবে? দলের গঠনতন্ত্রের মধ্যে প্রেসিডেন্ট কি হবে, প্রধানমন্ত্রী কি হবে, এটা দলের No, গঠন। no, 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 যে আমি দুই টার্মের বেশি থাকতে পারবে না। আমি বলছি এটা এটা না, এটা গঠনতন্ত্রের- দলের গঠনতন্ত্র, কোন পৃথিবীর কোন দলের গঠনতন্ত্রই তা থাকে না। গঠনতন্ত্রে No. থাকলে আর সংসদ আমি তো সংবিধানে লাগে না। লোক কোন দলের গঠনতন্ত্রে প্রধানমন্ত্রীর কি রোল হবে, প্রেসিডেন্টের কি রোল না তো, কোনটাই থাকে, এগুলো থাকে। দলনেতা দলের সভাপতি কয় বছর কয়বার থাকতে পারবে, কয়টা? ভাই সেটা তো আমি রাজনীতি করি, আমি তো বলছি এটা থাকে না। আপনার রাজনীতির সাথে না, সম্পর্ক না, এটা না। তাত্ত্বিক আর এটা প্র্যাকটিক্যাল। গঠনতন্ত্র একটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র রাজনীতি সংশ্লিষ্ট। তো গঠনতন্ত্রে মনে করেন আমারটা মানবো না, আমার গঠনতন্ত্রে আমি অনন্তকাল আমি প্রেসিডেন্ট থাকুন, look, আপনি 2 টার্ম থাকবেন, তো গঠনতন্ত্রে কয়টা লাগবে সংবিধানে? লুক, আমার দলের গঠনতন্ত্র অনুযায়ী আমার দল চলবে, আরেকটা দল তার গঠনতন্ত্র তার দল হ্যাঁ, চলবে। হ্যাঁ। এটা সত্য। কিন্তু সেই দলের গঠনতন্ত্রের মধ্যে প্রেসিডেন্টের মেয়াদ, প্রধানমন্ত্রীর মেয়াদ, এগুলো উল্লেখ থাকে না। প্রেসিডেন্টের মেয়াদ Look, প্রধানমন্ত্রীর মেয়াদ না তো। না না না, তো দলের লোকিত প্রেসিডেন্ট হবে একজন ব্যক্তি Look, দলের প্রধান No, no, কতবার না। থাকতে পারবে? না না, ওটা কিংবা থাকে না। দলের সভাপতি দলের বা- সভাপতি থাকলে প্রধানমন্ত্রী দলের সভাপতি থাকতে পারবে না, আচ্ছা, এটা No, no, গঠনতন্ত্রে লিখতে হবে। এটা তো দলের গঠনতন্ত্রের মধ্যে ক্যাটেগরিকে লেখা আছে। আমার দলের মধ্যেই বরং আছে যে পার্টির প্রধান যিনি তিনি নির্বাচিত হবেন, এমনকি সেকেন্ড যিনি আছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনি নির্বাচিত হবেন, এটা আমার দলের মধ্যেই আছে। আছে। এখন আমার দলের মধ্যে না, এটা না, আমি তো বলছি আপনার দলের এটা না, না। গঠনতন্ত্রে ঢুকায় নাই, সেটা না, বলছি। আমার দলের এটা তো আমার দলের এগুলো আমরা অনেক আগে বিতর্ক হ্যাঁ, করে ফেলছি। এটা কোনো ব্যবস্থা জি, শেষ ইয়ে না। করতে হবে এর মধ্যে। এখন যদি মনে করেন আপনি একটা আইন যদি তৈরি করতে চান, যে ওই যে বললাম যে পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হবে, অথবা জাতীয় সংসদ যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট হবে, জাতীয় সংসদের উচ্চ কক্ষের সদস্যরা কি নামে পরিচিত হইবেন, যেমন ভারতে বলে রাজ্যসভা, বলে লোকসভা, দুই সভার লোকটাই কিন্তু এমপি হিসেবে পরিচিত। এখন এগুলো করার জন্য আপনার একটা সংস্কার পরিষদ, ইউ ডোন্ট নিড টু ক্রিয়েট অ্যানাদার আমব্রেলা। আপনি এটার মধ্য থেকে আপনি করতে পারেন। এখন আপনি বলবেন আপনি করবেন কিনা, দ্যাট ইজ দ্য ভাইটাল কোশ্চেন, যে আপনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন উইল ইউ ডু ইট অর নট। আমার কথা হচ্ছে কি, যেহেতু অর্ডারটা মানে আমাদের পার্টি যে বিবেচনা নিয়েছে বা আমাদের সংসদীয় দল যেটা পর্যালোচনা করেছে, সেটা হচ্ছে যে তারা যেটা বিবেচনা করেছেন যে অ্যাজ প্রেসিডেন্ট তিনি সংবিধান বহাল থাকা অবস্থায় তিনি অর্ডার দিতে পারেন না, অর্ডারটা কার্যকর নয়। কিন্তু অর্ডার কার্যকর না হলেও বিএনপি যেই সমস্ত সংস্কার ইস্যুতে রাষ্ট্রের পরিবর্তন ইস্যুতে যে বিষয়গুলোতে বিএনপি একমত পোষণ করেছে, এবং এটা তো গণভোটের মধ্যে উল্লেখ করা আছে, বিশেষ করে 4 নম্বরে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হবেন তারা তাদের এজেন্ডা অনুযায়ী তারা সেটা বাস্তবায়ন করবেন। এমনকি আমার দলের ইস্তেহারের মধ্যে একটা ভাইস প্রেসিডেন্ট পোস্ট আমাদের পার্টির চেয়ারম্যান যিনি যখন নির্বাচন আগে নির্বাচন ইস্তেহার ঘোষণা করলেন, সেখানে উনি অ্যানাউন্স করলেন যে বিএনপি নির্বাচিত হলে রাষ্ট্রে একজন উপরাষ্ট্রপতি পদ তৈরি হবে। তাহলে এইটা তো একটা মেজর বিষয়, তাই না? তাহলে এইগুলো করার জন্য কি আমার একটা সংস্কার পরিষদ ছাড়া কান্ট্রি ক্রিয়েট দ্য পজিশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট? ধন্যবাদ। নিশ্চয়ই আমরা জি, হ্যাঁ হ্যাঁ, নারাজ কি আপনি 1 মিনিট বলতে চান কিনা? Very সংস্কার simple, করা হবে আপনি না যদি সংসদে? মনে করেন যে সংস্কার করবে, ওনারা যেটা বলতেছে ওনাদের 31 দফায় উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আছে, এটা সংস্কার। তো সংস্কার যদি আপনি করবেনই, তাহলে সংস্কার পরিষদ আকারে করলে আমার তো দরকার কাজটা, Right. আমার তো বিতর্ক দরকার নাই। তো আমরা যেহেতু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসছি, সংস্কারই করবেন, সংস্কার পরিষদ হিসেবে ওত নিয়ে করলে সমস্যা যেহেতু এটা আইনে কভার করে না, তাই ওই আইনে তো আপনি নির্বাচনই করছেন, না। তা নাহলে আপনার নির্বাচন অবৈধ। না, আমি এই ওই আইনে সংবিধান নির্বাচন- মোতাবেক আপনি নির্বাচন করেন আমি নাই। ওই আইনে No, নির্বাচন no, করি আপনি নাই। সংবিধান মোতাবেক নির্বাচন যেহেতু করেন নাই, আপনি করছেন ওই আইন মোতাবেক, এবং ওই আইনের কার্যকারিতাটাও শেষ,
আপনার যদি পজিটিভ অ্যাটিটিউড থাকে এবং আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, ক্ষমতার ভাগাভাগিতে যদি বিশ্বাসী হন, কৈফিয়তের জন্য যদি বিশ্বাসী হন, তাইলে আপনি অবশ্যই করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি ক্ষমতা কুক্ষিগত করতে চাইলে আপনি যদি পিওর বাংলাদেশি হন, অনেকে কয় না ওই পাকিস্তানি, ও রাজাকার, ও ইন্ডিয়ার দিকে, ও চায়নার দিকে, সব বাদ দিলাম, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি বাংলাদেশি কিনা। প্রত্যেকটা ব্যক্তি যদি শুধু বাংলাদেশি নিজেকে ফিল করে, তাহলে কোনো সংস্কার নিয়ে তাদের বাধা দেওয়ার কোনো কারণ নাই। কেননা একমাত্র কুক্ষিগত ক্ষমতা করতে পারলেই আপনি নিজে যেভাবে যা করতে চান, এবং আপনি বাংলাদেশি থাকেন না নন বাংলাদেশি থাকেন না অন্যদিকে কান্নি খেয়ে থাকেন, সেটা আপনি বাস্তবায়ন করতে পারবেন সেই আলোকে। কিন্তু আমরা তো যদি সংস্কার pure- সং- কিন্তু সংস্কার আমাদের pure কোনো বাধা- বাংলাদেশি যদি আপনি হন, আপনি কোনো সংস্কারই বাধা দেওয়ার কথা না না, আমরা তো নয়। বাধা ধন্যবাদ। দিচ্ছি না। অসংখ্য আমরা ধন্যবাদ। সমস্ত এই যে সংস্কার, একমত না হওয়াই বাধা। সমস্ত সংস্কার এবং সংশোধনী যেগুলো আমরা এগুলো বাধা। জাতির সামনে প্রতিশ্রুতি এবং দিয়েছি, এটা সম্ভব তখনই এবং সেগুলো আমরা যখন সবাই আমরা বাস্তবায়ন 2/3 করব। মেজরিটি পেয়ে যাবেন। জি। ভাই আপনি সব আইনের ঊর্ধ্বে। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দুজনকে। দর্শক, এতক্ষণ আলোচনায় ছিলেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, ছিলেন আবু হেনা রাজ্জাকী, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানটাকে উপভোগ্য করে তোলবার